রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ভারতের মিথ্যাচারের ঘটনা আবারও সামনে আনল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ক্ষোভ কোনো অবস্থাতেই কমছে না যুক্তরাষ্ট্রের। ভারতকে এবার মুনাফাখোর মানি লন্ডারিং দেশ হিসেবে আখ্যা ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টার। পুতিন জেলেন্সকি বৈঠক অনিশ্চিত, জানালেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পাইপলাইনে হামলা চালানোয় ইউক্রেনের বিরুদ্ধে ক্ষোভ ডোনাল্ড ট্রাম্পের। মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধ বিষয়ে ভারতের জঘন্য মিথ্যাচারের ঘটনা আরও একবার সামনে আনলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার ইসলামাবাদে সাংবাদিকদের ইসহাক দার বলেছেন, পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির জন্য নয়াদিল্লি ওয়াশিংটনকে অনুরোধ করেছিল। এরপরই ওয়াশিংটন থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে। ইসহাক দার বলেছেন, ভারতের সাথে যুদ্ধ বন্ধ করার জন্য পাকিস্তান কারো সাথে যোগাযোগ করেনি। ভারত আমেরিকাকে অনুরোধ করেছিল যুদ্ধ বন্ধের জন্য, আর এটি তারা করতে বাধ্য হয়েছিল পাকিস্তানের প্রচন্ড মারে দিশেহারা হয়ে কোনো উপায় না দেখে। ইসহাক দার বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা আমাদের শত্রুকে যুদ্ধের স্বাদ বুঝিয়ে দিয়েছি খুব ভালোভাবে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে কথিত সন্ত্রাসী হামলার পর 6 মে মধ্যরাতে ভারত আকস্মিক হামলা চালায় পাকিস্তানে। হামলার মাত্র 5 মিনিটের মধ্যে পাকিস্তান তীব্র পাল্টা হামলা চালায় ভারতে এবং মাত্র 5 ঘন্টার মধ্যে ভারতের 5টি শক্তিশালী যুদ্ধ বিমান ভূপাতিত করে। এছাড়া ধ্বংসাত্মক হামলা চালায় ভারতের বিভিন্ন অস্ত্রাগার সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়। এই অবস্থায় বিধ্বস্ত ভারত মরিয়া হয়ে যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার, ইরান সহ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে। পরবর্তীতে ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে অনুরোধ করে যুদ্ধ বন্ধের জন্য এবং পাকিস্তান তাতে সাড়া দিয়ে যুদ্ধ বন্ধ করে। এর ফলে আরও ধ্বংস থেকে রক্ষা পায় ভারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তার মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হয়েছে। তিনি মধ্যস্থতা না করলে দেশ দুটি পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়তে পারত। পাকিস্তানের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে, ট্রাম্পের মধ্যস্থতায় তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করেছে। এজন্য পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প কমপক্ষে 32 বার দাবি করেছেন ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে তিনি মধ্যস্থতা করেছেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বারবার দাবি করে আসছেন তারা তৃতীয় কোনো দেশের কাছে যোগাযোগ করেনি পাকিস্তানের সাথে যুদ্ধ বন্ধের জন্য। ভারতের শীর্ষ পর্যায় থেকে এই ধরনের মিথ্যাচারে ট্রাম্প প্রশাসন প্রচণ্ড ক্ষুব্ধ ভারতের বিরুদ্ধে। এছাড়া পাকিস্তানের হামলায় যুদ্ধ বিমান খোয়া যাওয়া সহ ব্যাপক ধ্বংসের তথ্য নিয়েও মিথ্যাচার করে আসছে ভারত। সর্বশেষ সম্প্রতি তারা দাবি করে তারাও পাকিস্তানের 6টি বিমান ভূপাতিত করেছে, তবে এর পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি ভারত। ভারতের বিরুদ্ধে ক্ষোভ যেন কোনো অবস্থাতেই কমছে না যুক্তরাষ্ট্রের। বিশেষ করে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে ভারত জ্বালানি তেল কেনার কারণে 25% অতিরিক্ত শুল্ক আরোপ করার পরেও ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় নয়াদিল্লির প্রতি ট্রাম্প প্রশাসনের ক্ষোভ যেন দিন দিন ফেটে পড়ছে। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বৃহস্পতিবার ভারতকে মুনাফাখোর, রাশিয়ার মানি লন্ডারিং অংশীদার হিসেবে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ ছেড়েছেন। পিটার নাভারো গণমাধ্যমকে বলেন, 2022 সালে ইউক্রেন যুদ্ধের আগে ভারত রাশিয়া থেকে বলতে গেলে কোনো জ্বালানি আমদানি করত না। তারা মাত্র 1% জ্বালানি আমদানি করত রাশিয়া থেকে। এই তথ্য প্রমাণ করছে তাদের রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তারা রাশিয়া থেকে 35% জ্বালানি তেল আমদানি করছে। এ থেকে প্রমাণিত যে তারা রাশিয়ার হাতে নগদ অর্থ তুলে দেওয়া এবং রিফাইন ব্যবসার লক্ষ্যেই এই জ্বালানি আমদানি করছে। পিটার নাভারো বলেন, ভারত জ্বালানি আমদানির নামে যা করছে তা এক প্রকার মানি লন্ডারিং এবং মুনাফাখোরি। তারা রাশিয়ার জ্বালানি আমদানির নামে রিফাইনারি ব্যবসা খুলে বসেছে। রাশিয়ার অপরিশোধিত জ্বালানি আমদানি করে সেটা রিফাইন করে তারা ইউরোপ ও আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে উচ্চ দামে বিক্রি করছে। এমনকি রাশিয়ায়ও তারা রিফাইন করা জ্বালানি বিক্রি করছে।
পিটার নাভারো বলেছেন, ভারতের ওপর দ্বিতীয় দফায় ধার্য করা অতিরিক্ত 25% শুল্ক মওকুফ করা হবে না। আগামী 7 অগস্ট থেকেই তা কার্যকর করা হবে। এক সপ্তাহ আগে পিটার নাভারো চরম ব্যঙ্গ করে বাংলা ভাষায় ভারতকে ট্যারিফ মহারাজা হিসেবে আখ্যায়িত করেন। পিটার বলেন, ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার মাধ্যমে ইউক্রেন শান্তি চুক্তির ক্ষেত্রে বাধা আরোপ করে চলছে। তাদের কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারছে। সুতরাং ইউক্রেনে যে রক্ত ঝরছে তার দায় রয়েছে ভারতের। এটা খুব সাধারণ ঘটনা। তারা চীনকেও সহায়তা করছে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে। ফলে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির যে রাস্তা তা আসলে নানাভাবে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে পুতিনের আলোচনা নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার যুক্তরাষ্ট্রের এনবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। ল্যাভরভ বলেন, ন্যাটোর কর্মকর্তারা ও ইউরোপ ইউক্রেন শান্তি চুক্তির জন্য এখন সবচেয়ে বড় বাধা। ইউরোপ ক্রমে উস্কানি দিয়ে চলেছে ইউক্রেনকে। যেখানে পুতিন জেলেনস্কি আলোচনার সম্ভাবনা চলছে, সেখানে এখন ইউক্রেন সফর করছেন ন্যাটো প্রধান মার্ক রুটে। ন্যাটো এবং ইউরোপ ইউক্রেনকে ঘিরে আছে। তারা সবাই মিলে জেলেনস্কির সাথে হোয়াইট হাউস পর্যন্ত গেল, কিন্তু এরপরেও এখন তারা কিয়েভে ঘুরে বেড়াচ্ছে এবং জেলেনস্কিকে মদত দিয়ে চলছে রাশিয়ার বিরুদ্ধে। যেখানে আলাস্কায় আলোচনায় ঠিক হয়েছে ভূমি বিনিময়ের বিষয়ে, সেখানে এখন নতুন করে জেলেনস্কি প্রতিদিন গণমাধ্যমের কাছে বলে চলছেন ইউক্রেন কোনো ভূমি ছেড়ে দেবে না রাশিয়ার কাছে। পুতিন জেলেনস্কি বৈঠক বিষয়ে কিয়েভ আমাদেরকে কোনো সহায়তা করছে না। আলোচনারও কোনো এজেন্ডা এখনো ঠিক হয়নি। ল্যাভরভ বলেছেন, কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্র সহ সবাই একমত। সেটা হলো ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে না এবং ক্রিমিয়া, ডনবাস আর ইউক্রেন ফিরে পাবে না। কিন্তু জেলেনস্কি এখনো সবকিছুতে নো বলে চলেছেন। তাছাড়া তিনি ইউক্রেনের এখন বৈধ প্রেসিডেন্টও না। এই অবস্থায় তার সাথে পুতিনের বৈঠক হতে পারে না। এক সপ্তাহ আগে আলাস্কায় পুতিন ট্রাম্প শীর্ষ বৈঠক এবং এরপর গত সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন 15 দিনের মধ্যে পুতিন জেলেনস্কি বৈঠক হতে চলেছে। এরপর পুতিন জেলেনস্কি আরেকটি বৈঠক হবে এবং সেখানে উপস্থিত থাকবেন তিনি, আর সেখানেই হবে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি। সের্গেই ল্যাভরভ শুক্রবার পুতিন জেলেনস্কি বৈঠক বাতিল ঘোষণার পর ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি আবার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। বিবিসির খবরে লেখা হয়েছে, ইউক্রেন ফ্রন্ট লাইনে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। তবে সের্গেই ল্যাভরভ বলেছেন, শান্তি চুক্তির বিষয়ে জেলেনস্কি যদি নমনীয়তা অবলম্বন করে তাহলে পুতিন তার সাথে বৈঠকে বসতে পারেন। এদিকে শুক্রবার রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির লক্ষ্যে সেখানে ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃত্বে কোনো নিরাপত্তা ব্যবস্থা মেনে নেবে না রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে না। তাহলে ন্যাটোর নেতৃত্বে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করার আয়োজন থাকবে কেন? রাশিয়া থেকে হাঙ্গেরি ও স্লোভাকিয়াগামী একটি তেল পাইপলাইনের ওপর আক্রমণ চালিয়েছে ইউক্রেন। দীর্ঘ 4000 কিলোমিটার এই পাইপলাইন ইউক্রেনের মধ্য দিয়ে প্রবাহিত। এ বিষয়ে হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান ডোনাল্ড ট্রাম্পকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ইউক্রেনের বিরুদ্ধে। এক পাল্টা চিঠিতে ট্রাম্প ভিক্টর অরবানকে লিখেছেন, আমি এটি জানি এবং আমি এই বিষয়ে খুবই ক্ষুব্ধ ইউক্রেনের ওপর। আমার বন্ধু স্লোভাকিয়া প্রেসিডেন্টকেও আমার রাগের কথা জানিয়ে দেবেন। হাঙ্গেরি জানিয়েছে, চলতি মাসে 3 দফা ইউক্রেন হামলা চালিয়েছে তেল পাইপলাইনে, যার ফলে বাধাগ্রস্ত হয়েছে রাশিয়া থেকে তাদের জ্বালানি তেল সংগ্রহে। হাঙ্গেরি বলেছে, আমরা বিদ্যুৎ সহ গুরুত্বপূর্ণ অনেক কিছু সরবরাহ করছি ইউক্রেনকে, কিন্তু বিনিময়ে তারা আমাদেরকে তেল সংগ্রহে বাধা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল এম খান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুন মাসে যেসব সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন, তাদের মধ্যে ছিলেন মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা শরীফুল খান। মার্কিন ডিফেন্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে শরীফুল খানের পদোন্নতি সম্পর্কে জানা গেছে, মার্কিন ডিফেন্স ডিপার্টমেন্টের 13 জুনের এক বিজ্ঞপ্তিতে বলা হয় 15 জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং 55 জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত করেছেন।
২৬ অগাস্ট নতুন পদে শরীফুল এম খানের অভিষেক অনুষ্ঠান হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক এক্সে এক পোস্টে জানিয়েছেন। ওসমান সিদ্দিক হলেন যুক্তরাষ্ট্র নিয়োজিত প্রথম কোনো মুসলিম রাষ্ট্রদূত। মার্কিন বিমান বাহিনীর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খান গোল্ডেন ডোম ফর আমেরিকার স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে তিনি গোল্ডেন ডোম ফর আমেরিকা নামে বহু স্তরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সব উদ্যোগের কৌশল, নীতি, পরিকল্পনা, অবস্থান ও বিভিন্ন আন্তঃবিভাগীয় বিষয়গুলো সমন্বয় করেন। এর মধ্যে রয়েছে শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় গবেষণাগার এবং অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্ব স্থাপন, যা দ্রুততার সঙ্গে পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্ষমতা তৈরি ও কার্যকর করতে সহায়তা করবে। শরীফুল এম খান 1997 সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন লাভ করেন। স্যাটেলাইট অপারেটর হিসেবে তিনি মহাকাশ নিয়ন্ত্রণ, মহাকাশ ব্যবস্থা, উৎক্ষেপণ ব্যবস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। তিনি 2001 সালে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে দায়িত্ব পালন করেন এবং 2007 সালে একই ঘাঁটিতে অপারেশন সাইলেন্ট সেন্ট্রির ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে পুনরায় দায়িত্বপ্রাপ্ত হন। ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান স্কোয়াড্রন ও উইং উভয় পর্যায়ে কমান্ড করেছেন। কলোরাডো শ্রিবার স্পেস ফোর্স বেজে 310তম স্পেস উইং এর কমান্ডার হিসেবে প্রায় 1,500 সামরিক সদস্য ও 19টি ইউনিটের কার্যক্রম পরিচালনা করেছেন। এছাড়া তিনি ডিফেন্স ডিপার্টমেন্টের নীতি বিভাগেও দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ সামরিক জীবনে উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে 5ম স্পেস অপারেশনস স্কোয়াড্রনে অপারেশনস অফিসার, 21তম স্পেস অপারেশনস স্কোয়াড্রনে এক্সিকিউটিভ অফিসার, 379তম স্পেস রেঞ্জ স্কোয়াড্রনের কমান্ডার, ডিফেন্স ডিপার্টমেন্টের এয়ার ফোর্স স্ট্র্যাটেজি ডিভিশনের ডেপুটি, 310তম স্পেস উইং এর কমান্ডার এবং স্পেস ট্রেনিং এন্ড রেডিনেস কমান্ডে মোবিলাইজেশন অ্যাসিস্ট্যান্ট। ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান অসংখ্য সামরিক পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য লেজিয়ন অফ মেরিট, ডিফেন্স মেরিটোরিয়াস সার্ভিস মেডেল, মেরিটোরিয়াস সার্ভিস মেডেল, জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল, আর্মড ফোর্সেস এক্সপেডিশনারি মেডেল এবং এয়ার অ্যান্ড স্পেস অ্যাচিভমেন্ট মেডেল। দীর্ঘ সামরিক জীবনে দেশপ্রেম, নিষ্ঠা ও নেতৃত্ব গুণে স্বীকৃতিস্বরূপ শরীফুল খানের এই পদোন্নতি বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য গৌরবের। রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক বলেছেন, ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান কেবল যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর গর্বই নন, তিনি বাংলাদেশি অভিবাসী সমাজেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত। উপমহাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না ভারত। সবশেষ সীমান্ত সংঘাতে পাক বাহিনীর হাতে বিপুল সেনা ও 6টি যুদ্ধবিমান হারানোর পর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে নয়াদিল্লি। তবে বিজেপি সরকারের এমন লক্ষ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের গোয়েন্দারা। সেই ধারাবাহিকতায় এবার করাচিতে ভারতীয় গুপ্তচর সংস্থা র-এর বিশাল একটি নেটওয়ার্ক ধ্বংস করেছে পাকিস্তান কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট তথা সিটিডি। শনিবার এক সংবাদ সম্মেলনে এমনটা জানায় সিটিডি। মে মাসে সিন্ধু প্রদেশের বাতিন জেলার মাতলি শহরে একটি হত্যাকাণ্ডের তদন্ত করতে যেয়ে র-এর এই নেটওয়ার্কের সন্ধান পায় সিটিডি। র-এর এজেন্টদের হাতে নিহত ব্যক্তি তার এলাকায় সামাজিক কর্মকাণ্ডের জন্য সুপরিচিত ছিলেন। সিসিটিভি ফুটেজের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন 3 জনের পরিচয় শনাক্ত হওয়া যায়। এমনকি প্রত্যক্ষদর্শীরাও এই 3 জনকে শনাক্ত করেন। এদের মধ্যে কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি পিস্তল, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের মাধ্যমে র-এর নেটওয়ার্কে একটি বড় হানা দিতে পেরেছে বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা। জানা যায়, মধ্যপ্রাচ্যে বসবাসরত সঞ্জয় সঞ্জীব কুমার নামে এক ব্যক্তি এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। সঞ্জয় হত্যাকাণ্ডের জন্য পাঞ্জাব প্রদেশের শেখ খুপুরা জেলার বাসিন্দা সালমান নামে এক ব্যক্তিকে ভাড়া করে। এছাড়াও গোয়েন্দাদের হাতে আসা বিভিন্ন তথ্যে দেখা যায়, পাকিস্তানের অভ্যন্তরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য বিপুল অর্থ ব্যয় করছে র-এর এই নেটওয়ার্ক বিদেশ থেকে পরিচালনা করা হয়। সিটিডির অতিরিক্ত আইজিপি আজাদ খান তানলি জানান, 8 জুলাই প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে 4 সন্দেহভাজন উমাইর আসগর, সাজ্জাদ, ওবায়দ এবং শাকিলকে গ্রেপ্তার করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় তারা র-এর স্থানীয় নেটওয়ার্কের জন্য কাজ করার কথা স্বীকার করেছে। এ সময় তারা একটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক থাকার কথা এবং করাচিতে আরও সন্ত্রাসী হামলার পরিকল্পনা স্বীকার করে। পাকিস্তানি কর্মকর্তারা জানান, এবারই প্রথম নয়, বরং এর আগেও পাকিস্তানের মাটিতে বিভিন্ন হত্যাকাণ্ড চালানোর জন্য বিদেশ থেকে বিপুল অর্থ খরচ করে মাতলিতে ঘটা এই হত্যাকাণ্ড নিয়ে ভারতীয় গণমাধ্যমে বিপুল হারে প্রোপাগান্ডা ছড়ানো হয়। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী জানায়, তারা দেশের অভ্যন্তরে এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গাজা শহর ও আশেপাশের এলাকায় নিশ্চিত হওয়া দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি একে মানবসৃষ্ট বিপর্যয় বলে উল্লেখ করেন। তবে ইসরায়েলের দাবি সব মিথ্যা। জাতিসংঘ সমর্থিত আইপিসি গাজা নগরীতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে গতকাল। তারা জানিয়েছে গাজার বিভিন্ন এলাকায় খাদ্য নিরাপত্তাহীনতা সর্বোচ্চ ৫ম ধাপে পৌঁছেছে। ৫ লাখের বেশি মানুষ মহাবিপর্যয়ে পড়েছে। ক্ষুধা, দারিদ্র্য ও মৃত্যু এনেছে এই বিপদ। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এটিকে মানবতার ব্যর্থতা ও মানবসৃষ্ট বিপর্যয়ে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, গাজায় নারকীয়তা চলছে। আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলের খাদ্য ও নিরাপত্তা সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব আছে। তবে ইসরায়েল আইপিসির প্রতিবেদনকে মিথ্যা বলে অস্বীকার করেছে। তারা দাবি করে গাজায় দুর্ভিক্ষ নেই, কিন্তু এই দাবি শতাধিক মানবাধিকার সংগঠন, জাতিসংঘের সংস্থা ও যুক্তরাজ্যের মতামতের সঙ্গে সাংঘর্ষিক। আইপিসি সতর্ক করে, সাহায্য না পেলে দুর্ভিক্ষ আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষে দেইর আল বালা ও খান ইউনিসে ছড়াতে পারে। মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, ইসরায়েলের বাধার কারণে খাদ্য ঢুকছে না। ইউএনআরডব্লিউ এর ফিলিপ লাজারিনি ঘোষণা করেন, এটি ইসরায়েলের তৈরি করা পরিকল্পিত অনাহার। মানবাধিকার প্রধান ফলকার তুর্কো বলেন, দুর্ভিক্ষ ইসরায়েলের অবৈধ পদক্ষেপের ফল। যুক্তরাজ্যের ডেভিড ল্যামি এক্সে লেখেন, ইসরায়েল সাহায্য বাধা দিয়ে বিপর্যয় সৃষ্টি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় পুরো গাজা উপত্যকায় ৭১ জন নিহত এবং আহত হয়েছেন ২৫১ জন। এর মধ্যে গাজা সিটিতেই ৩৭ জন নিহত হয়েছেন। এছাড়া ২ ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য পুতিন জেলেনস্কি বৈঠক ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জেলেনস্কি বলছেন, রাশিয়া শান্তি চায় না, অন্যদিকে মস্কো বৈঠকে রাজি। তবে ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন কড়া আলটিমেটাম। তাহলে বৈঠক কি হবে, জানাবো ডেস্ক রিপোর্টে। ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মুখোমুখি বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন শঙ্কা। ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ, যুদ্ধ বন্ধে কোনো আগ্রহ নেই রাশিয়ার, তবে বৈঠক এড়িয়ে যাচ্ছেন পুতিন। অন্যদিকে রুশ কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। মস্কোর দাবি, বৈঠকে অংশ নিতে প্রস্তুত পুতিন, তবে আগে এজেন্ডা চূড়ান্ত করতে হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের অভিযোগ, ন্যাটো সদস্য পদ ও দোনবাস ইস্যুতে ছাড় দিতে নারাজ ইউক্রেন, ফলে অচল অবস্থার মধ্যে আটকে আছে শান্তি আলোচনার উদ্যোগ। জেলেনস্কি আবারও স্পষ্ট করেছেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া শান্তি চুক্তি সম্ভব নয়। রাশিয়া এখনও পুরনো অবস্থানে আছে বলেও মন্তব্য তার। এদিকে অচল অবস্থায় হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে অগ্রগতি না হলে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আসবে। রয়টার্স জানাচ্ছে, যুদ্ধ বন্ধে 3 শর্ত দিয়েছেন পুতিন। দোনবাস পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে দিতে হবে, ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না এবং দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না। ফলে 3.5 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে কূটনৈতিক সমাধানের যে আশা দেখা দিয়েছিল, তা এখন আবারও অনিশ্চয়তায়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজ সহ আরও 2 ঊর্ধ্বতন সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে সামরিক ও সরকারি বিভিন্ন সংস্থায় ট্রাম্প প্রশাসনের অপছন্দের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। তবে গোয়েন্দা প্রধানকে বরখাস্তের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। অন্যদিকে শুল্ক সহ নানান টানাপোড়েনের মধ্যেই ট্রাম্প ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে তার ঘনিষ্ঠ সার্জিও গোরকে মনোনীত করেছেন। মানুষ সহ সকল প্রাণীর বেঁচে থাকতে বৃষ্টির তুলনা নেই। বিশ্বের ক্রান্তীয় ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত একটি স্বাভাবিক ঘটনা। বৃষ্টিপাতের সাথে জড়িয়ে থাকে ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রা। পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে বৃষ্টি এক অনন্য অভিজ্ঞতা। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় এমন দেশগুলো নিয়ে একটি তালিকা করেছে বিশ্বব্যাংক। বিস্তারিত জানাচ্ছে শাশ্বতী সরকার। বিশ্বব্যাংকের করা সবচেয়ে বেশি বৃষ্টিপাতের দেশগুলোর তালিকায় বিভিন্ন মহাদেশের অঞ্চল স্থান পেয়েছে। পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায়। নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান ও আন্তঃক্রান্তীয় সংযোগ অঞ্চলের প্রভাবে বছরে ৩,২৪০ মিলিমিটার বৃষ্টি হয় দেশটিতে। আন্দিস পর্বতমালার অন্তর্ভুক্ত হওয়ায় দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা ভিন্ন। তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে মধ্য আফ্রিকার সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে।
আর্দ্র দক্ষিণ পশ্চিম বাতাস পর্বতমালায় বাধা পাওয়ায় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এ দ্বীপরাষ্ট্রে প্রতি বছর ৩,২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। বেশি বৃষ্টিপাতের কারণে এখানকার বনগুলোর জীববৈচিত্র্য অনেক সমৃদ্ধ। বছরে ৩,১৪২ মিলিমিটার বৃষ্টিপাত নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি। উষ্ণ মহাসাগরীয় স্রোতের কারণে দেশটির বাতাসে আর্দ্রতা অনেক বেশি, তাই দেশটিতে বৃষ্টির পরিমাণও অনেক বেশি হয়। এরপরেই আসে ওশেনিয়া মহাদেশের আরেক দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জ। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই রাষ্ট্রে সারা বছরই বৃষ্টি হয়। দেশটিতে আর্দ্র বায়ু প্রবাহের কারণে তাপমাত্রা বেশি থাকার পাশাপাশি দেশটিতে সারা বছরই ভারী বৃষ্টিপাত হয়ে থাকে, যার পরিমাণ ৩,০২৮ মিলিমিটার। তালিকায় পঞ্চম স্থানে মধ্য আমেরিকার দেশ পানামা। উষ্ণমণ্ডলীয় জলবায়ু ও আর্দ্র বায়ুমণ্ডলের কারণে দেশটিতে বছরে ২,৯২৮ মিলিমিটার বৃষ্টি হয়। ভারী বৃষ্টিপাতের কারণে বৈচিত্র্যময় গাছের প্রজাতির দেখা মেলে এখানে। চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে প্রথম চন্দ্রযানের পরীক্ষা শেষ করেছে। হুবেই প্রদেশে চাঁদের পৃষ্ঠের অনুকরণে তৈরি হয় পরীক্ষার স্থান। সেখানে লানিউ নামের মহাকাশযান পরীক্ষামূলক অবতরণ করে। এটি অ্যাস্ট্রোনটদের চন্দ্রপৃষ্ঠে নিয়ে যাবে। উৎক্ষেপণের পরীক্ষাতেও উতরে গেছে লানিউ। সম্প্রতি হেবেই প্রদেশে চাঁদের মাটির প্রতিফলন ও পাথরখণ্ডে ভরা পৃষ্ঠের অনুকরণে লানিউ চন্দ্রযানের উত্থান অবতরণ ব্যবস্থা পরীক্ষা করা হয়। এই যান অ্যাস্ট্রোনটদের চন্দ্র কক্ষপথ থেকে পৃষ্ঠে নিয়ে যাবে। চীনের নতুন প্রজন্মের চন্দ্রযান লানিউয়ে সফলভাবে অবতরণ ও উৎক্ষেপণের পূর্ণাঙ্গ যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন করেছে। ল্যান্ডিং ও টেক অফের পরীক্ষায় উতরে গেছে চীনের নতুন এই চন্দ্রযান। চায়না ম্যান্ড স্পেস জানিয়েছে এই পরীক্ষা চীনের মানুষবাহী চন্দ্রাভিযানের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। জীবনযাপন, বিদ্যুৎ ও তথ্য কেন্দ্র হিসেবে কাজ করবে তারা। ২০৩৫ সালের মধ্যে চীন রাশিয়ার নেতৃত্বে চাঁদে পারমাণবিক চুল্লি সহ গবেষণা কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে। চাঁদের নিকট ও দূর প্রান্তের পার্থক্য এবং আগ্নেয়গিরির কার্যকলাপ সম্পর্কে নিত্য নতুন গবেষণা করে চলেছে চীন। এর মধ্যেই সাং-এ-6 মিশনে চাঁদের দূর প্রান্ত থেকে আনা নমুনা ফিরেছে পৃথিবীতে। এসব নমুনা বিশ্লেষণে চীনা বিজ্ঞানীরা চাঁদের ম্যান্টল স্তরে সুপার রিডিউসড অবস্থার প্রমাণ পেয়েছেন। নেচার কমিউনিকেশনসে প্রকাশিত গবেষণায় বলা হয়, চাঁদের দূরপ্রান্তের মেন্টল শুল্ক কম উৎপাদনযুক্ত এবং কম অক্সিজেনযুক্ত। মেন্টল হয়তো কখনো অক্সিডাইজড হয়নি, অথবা বড় আঘাতজনিত ঘটনায় অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছে। সানইউ যানের সফল পরীক্ষা এবং সাং-এ-6 মিশনের তথ্য বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে। ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর এই প্রচেষ্টা চীনের মহাকাশ প্রযুক্তির ক্ষমতার প্রমাণ বহন করছে। ট্রাম্পের হুকুমে এবার ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ, যা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন আশ্চর্য। যুক্তরাষ্ট্রের দক্ষিণ নৌ কমান্ডের একটি ল্যান্ডিং শিপটক বর্তমানে ভেনেজুয়েলার উপকূলে অবস্থান নিয়েছে। এর নাম RONM ডানবার। সামরিক বিশ্লেষকরা বলছেন এটি শুধুমাত্র যুদ্ধজাহাজ নয়, বরং কৌশলগত সংকেত বহনকারী একটি প্ল্যাটফর্ম। মার্কিন নৌবাহিনীর বিবৃতি অনুযায়ী তাদের লক্ষ্য হল সাউথ আমেরিকার উপকূলে মুক্ত নৌ চলাচল সুরক্ষা এবং উপকূলীয় দেশগুলোকে জরুরি মানবিক সহায়তা দিতে প্রস্তুত থাকা। বাস্তবে ল্যান্ডিং শিপগুলো সাঁতারু ও পণ্যবাহী যান এবং হাসপাতাল হিসেবে কাজ করতে পারে। তবে সামরিক মহড়া, কম্বাইন্ড ফোর্সের প্রশিক্ষণ এবং সরবরাহ শৃঙ্খলা পরীক্ষা নিরীক্ষাতেই এটির মূল কার্যক্রম জড়িত থাকবে। সাথে সাথে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা। রাষ্ট্রায়ত্ত মিডিয়া এবং সরকারি বক্তব্য ট্রাম্পের এমন আচরণকে মার্কিন আগ্রাসন হিসেবে উপস্থাপন করা হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি একটি বিশেষ পরিবেশনায় বলা হলো, তেল ও গ্যাস এসব দেশে রপ্তানি সুরক্ষা দেখানোর আড়ালে প্রকৃত লক্ষ্য ভেনেজুয়েলার সার্বভৌমত্ব সীমা লঙ্ঘন। বিশ্লেষকরা আশঙ্কা করছেন আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যের ওঠানামা এবং অর্থনৈতিক সংকটের মধ্যে এই যুদ্ধজাহাজের উপস্থিতি ভেনেজুয়েলার বাজারে প্রভাব ফেলতে পারে। ভেনেজুয়েলা প্রশাসন সন্দেহ করছে মানবিক সহায়তা মিশনের আড়ালে রয়েছে যুক্তরাষ্ট্রের গোপন মিশন। করোনা মহামারী এবং সাইক্লোন পরবর্তী সময়ে ভেনেজুয়েলার খাদ্য ও ঔষধের চাহিদা বেড়েছে। মার্কিন নৌবাহিনী স্বীকার করেছে তারা জরুরি চিকিৎসা সরবরাহ এবং দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা করতে প্রস্তুত। তবে নির্দিষ্ট রুট ম্যাপ, সরবরাহের পরিমাণ বা কর্মসূচি এখনও গোপন রাখা হয়েছে, যা আলোচনার খরাক জুগিয়েছে।
ইউরোপ ও মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্র তার ঐতিহ্যবাহী বন্ধুকে বোঝাচ্ছে আমরা আছি। ধারণা করা হচ্ছে এই মহড়া চীন, রাশিয়া সহ অন্যান্য মহাশক্তির ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক বার্তা। ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ হুমকি নাকি নিরাপত্তার প্রতিশ্রুতি? এই প্রশ্নের ঘোর না কাটলেও একটি বিষয় স্পষ্ট, সমুদ্রের ঢেউ এখন কূটনৈতিক যুদ্ধের নতুন দফা শুরু। 2021 সাল এক মেরিনারের একটি ইমেইলে বদলে যায় মধ্যপ্রাচ্যের পশ্চিমা সাম্রাজ্যের আধিপত্যের চিত্র। বহু বছর ধরে ক্ষমতা হাতে নেয় পশ্চিমাদের ষড়যন্ত্রের জাল ছিঁড়ে যায় এক ইমেইলে, যা এখন ইরান আফগানিস্তানের তুরুপের তাস। সেই মেরিনার একটি কন্ট্রাক্টের ইমেল করতে গিয়ে ভুলবশত ইমেইলের মাধ্যমে একটি গোপন ডেটাবেস পাঠিয়ে দেন আফগান কন্ট্রাক্টের কাছে, আর সেটি ছিল কুখ্যাত গুপ্তচর তথ্য কিল লিস্ট। আফগানিস্তানের পশ্চিমা সেনা প্রত্যাহারের পর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গোপনে তালিকা তৈরি করেছিল, যেখানে ছিল হাজারো আফগান সৈনিক, অনুবাদক ও পশ্চিমা গোয়েন্দা সহযোগীদের তথ্য। তালিকায় ছিল নাম, ফোন নম্বর, এমনকি ইমেইলের ঠিকানা পর্যন্ত। প্রাক্তন ভেটারেন্স মন্ত্রী জনি মার্সার একে বলেছেন গোপনচর বৃত্তির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তথ্য ফাঁস। আফগান কন্ট্রাক্টের হাত ধরে পুরো তালিকা চলে যায় তালেবান ও ইরানের কাছে। ডেটাবেস ফাঁস হওয়ায় 2023 সালে ব্রিটিশ আদালত 2 বছরের জন্য সুপার ইনজাংশন জারি করে, যা এই বছরের জুলাইয়ে প্রত্যাহার করা হয়। এই কিল লিস্ট নিয়ে আবারও বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে আফগানিস্তান। কাবুলে তালেবান ও ইরানের রেভলিউশনারি গার্ড কর্পাস IRGCর মধ্যে হয়েছে এক গোপন চুক্তি। এই চুক্তির অংশ হিসেবে সম্প্রতি তালেবান 3 আফগান নাগরিককে ব্রিটিশ গুপ্তচর সন্দেহে ইরানের হাতে তুলে দিয়েছে, যাদের নাম পাওয়া গেছে কুখ্যাত এই কিল লিস্টে। আর এতেই পশ্চিমা গোয়েন্দা দুনিয়ায় নেমে এসেছে তীব্র ঝড়। এই তালিকায় ছিল 25,000-এরও বেশি আফগান নাগরিকের নাম, যারা ব্রিটিশ সেনা ও গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছিলেন অথবা শরণার্থী হিসেবে ব্রিটেনের আশ্রয় চাইছিলেন। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী তালেবান কাবুলে আটকে রেখেছিল অন্তত 13 জনকে। তাদের মধ্যে 3 জনকে বাছাই করে পাঠানো হয়েছে তেহরানে। সূত্র বলছে এই 3 জনকে অন্ধকারে চোখ বেঁধে বিমানে তুলে নেওয়া হয়। এখানেই শেষ নয়, পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে দর কষাকষির হাতিয়ার হিসেবে এই গুপ্তচরদের ব্যবহার করতে চায় ইরান, এমনটাই বলছে পশ্চিমা কূটনৈতিক সূত্রগুলো। অন্যদিকে তালেবানের লক্ষ্য সুস্পষ্ট, যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা। এখন পর্যন্ত রাশিয়া ছাড়া কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে তালেবানের ভেতরও এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিভক্তি। কাবুলে থাকা পররাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি স্পষ্টভাবে বলেছেন এই 3 জনকে ইরানের হাতে তুলে দেওয়া উচিত নয়, বরং তাদের ব্যবহার করা যেত ব্রিটেন ও পশ্চিমাদের বিরুদ্ধে কৌশলগত সম্পদ হিসেবে। কিন্তু কান্দাহারের প্রভাবশালী শীর্ষ মোল্লারা ভিন্ন অবস্থান নিয়েছেন। তাদের লক্ষ্য আন্তর্জাতিক স্বীকৃতি, আর তাই ইরানের সঙ্গে আঁতাত মেনে নেওয়া ছাড়া উপায় নেই। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা শুধু আফগান শরণার্থীদের নিরাপত্তার জন্য নয়, পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। ইরান ও তালেবান 2 দেশই এখন আন্তর্জাতিকভাবে চাপে। একদিকে ইরানের উপর রয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা ও পারমাণবিক আলোচনার হুমকি, অন্যদিকে তালেবান মরিয়া কূটনৈতিক বৈধতা পেতে। ফলে উভয় পক্ষই পশ্চিমাদের শত্রু অর্থাৎ পশ্চিমা গোয়েন্দাদের বিরুদ্ধে হাত মেলাচ্ছে। তবে প্রশ্ন রয়ে গেছে এই সহযোগিতা কতটা স্থায়ী হবে, কারণ তালেবানের ভেতরকার দ্বন্দ্বই দেখাচ্ছে সবার লক্ষ্য এক নয়। কেউ চায় প্রতিশোধ, কেউ চায় স্বীকৃতি, আর ইরান চাইছে নিজের পারমাণবিক দর কষাকষিতে বাড়তি তাস। এর মাঝেই বিপদে পড়েছেন সেই হাজারো আফগান যাদের নাম জড়িয়ে গেছে এই কুখ্যাত কিল লিস্টে। ইসরায়েলের নরক দেখিয়ে দেওয়ার হুমকিতেও ভয় পাচ্ছে না হামাস। গাজা শহর গুড়িয়ে দেওয়ার হুমকি পেয়েও হামাস এখনো ইহুদি বাহিনীর শর্তে রাজি হয়নি, বরং আরো শক্তিশালী হামলার পরিকল্পনা করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি নিরস্ত্রীকরণে রাজি না হয়, অবশিষ্ট সকল জিম্মিকে মুক্তি না দেয় এবং ইসরায়েলের শর্তে যুদ্ধের অবসান না ঘটায়, তাহলে গাজা শহরকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। শুক্রবার সামাজিক মাধ্যমে তিনি বলেন, খুব শিগগিরই হামাসের খুনি ও ধর্ষকদের মাথার উপর নরকের দরজা খুলে যাবে, যতক্ষণ না তারা ইসরায়েলের যুদ্ধবিরতির শর্ত, বিশেষ করে জিম্মিদের মুক্তি এবং নিরস্ত্রীকরণের বিষয়টি মেনে নেয়। কাটজ আরো বলেন, যদি তারা রাজি না হয়, তাহলে হামাসের রাজধানী গাজা শহরের পরিণতি হবে রাফা ও বেইত হানুনের মতো। উল্লেখ্য, পূর্ববর্তী ইসরায়েলি অভিযানে রাফা ও বেইত হানুন শহরের অধিকাংশ অঞ্চল ধ্বংসস্তূপ হয়ে গেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য নতুন করে তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দেওয়ার একদিন পর ইসরায়েল কাটজের এই বক্তব্য আসে। নেতানিয়াহু জানান, জিম্মিদের মুক্তির প্রচেষ্টার পাশাপাশি গাজা শহর পুনর্দখল এবং হামাসের ঘাঁটি ধ্বংসের সামরিক অভিযান চলবে। সপ্তাহের শুরুতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় 60,000 রিজার্ভ সেনা মোতায়েনের অনুমোদন দেয়, যাতে গাজা শহর দখলের এই নতুন অভিযানে তাদের ব্যবহার করা হয়। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, হামাসকে পরাজিত করা এবং সব জিম্মিকে ফিরিয়ে আনা, এই দুটি লক্ষ্য একে অপরের সঙ্গে সম্পৃক্ত। মধ্যস্থতাকারীরা কয়েকদিন ধরে অপেক্ষা করছেন ইসরায়েলের আনুষ্ঠানিক জবাবের জন্য, যা তারা হামাসের সর্বশেষ অস্ত্রবিরতি প্রস্তাবে দেবে। হামাস এই প্রস্তাব চলতি সপ্তাহে গ্রহণ করেছে। ফিলিস্তিনি সূত্র জানায়, এই প্রস্তাবে ধাপে ধাপে জিম্মি মুক্তির কথা বলা হয়েছে। ইসরায়েল জোর দিয়ে বলেছে, সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে হবে, তবেই চুক্তি হবে। গাজা শহর দখলের লক্ষ্যে ইসরায়েলের লড়াই আরো বিস্তৃত করার পরিকল্পনা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া এবং দেশের ভেতরেও বিরোধিতার মুখে পড়েছে। এএফপির হিসাব অনুযায়ী 2023 সালের অক্টোবর মাসে হামাস ইসরায়েলে যেসব হামলা চালায় তাতে 1219 জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। পাল্টা অভিযানে ইসরায়েলের সামরিক হামলায় গাজায় এখন পর্যন্ত 62,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই সাধারণ মানুষ। এই পরিসংখ্যান হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া, যা জাতিসংঘ বিশ্বস্ত বলে বিবেচনা করে। যেখানে সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞের প্রতি তীব্র নিন্দা ও যুদ্ধবন্ধের দাবি করে আসছেন, সেখানে ইসরায়েলের এমন নরক দেখিয়ে দেওয়ার হুমকির বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রদেশ চীনের পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়ানোর খবরে ট্রাম্পের এবার রাতের ঘুম হারাম হয়ে গেছে। চীনকে শুধুমাত্র একটি অর্থনৈতিক প্রতিযোগী হিসেবে নয়, বরং একটি কৌশলগত হুমকি হিসেবে বিবেচনা করেন ট্রাম্প। প্রচলিত সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি চীন দ্রুত ও ধারাবাহিকভাবে তার পারমাণবিক অস্ত্রভান্ডারও সম্প্রসারণ করছে, এমন তথ্য দিয়েছে মার্কিন সামরিক বাহিনী ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা। মার্চ মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া এক বিবৃতিতে ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার জেনারেল অ্যান্থনি কটন বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার সেনাবাহিনীকে 2027 সালের মধ্যে তাইওয়ান দখলে সক্ষম হওয়ার নির্দেশ দেন। এই লক্ষ্য পূরণেই ভূমি, আকাশ ও সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানো হচ্ছে। চীন আবারও পুরো ব্যক্ত করেছে যে তারা এমন কোনো রাষ্ট্রের উপর পারমাণবিক হামলা চালাবে না যাদের নিজেদের পারমাণবিক শক্তি নেই। চীন নো ফার্স্ট ইউজ নামক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে তারা নিজেরা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার শপথ নেন। বেজিং এর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রশ্নের জবাবে জানিয়েছে, পারমাণবিক যুদ্ধ কখনো জেতা সম্ভব নয়, বরং এটি কখনো শুরু করা উচিত নয়। চীন বলেছে তারা আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল মেনে চলে এবং নো ফার্স্ট ইউজ নীতিতে অটল। পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের নো ফার্স্ট ইউজ নীতিতে প্রকাশ্য অবস্থান থাকলেও প্রকৃতপক্ষে তাদের প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা রয়েছে, কেননা পারমাণবিক সক্ষমতা, কমন সিস্টেম বা অস্ত্র ভান্ডার ধ্বংসের ঝুঁকি তৈরি হলে চীন পারমাণবিক শক্তি প্রয়োগ করবে। এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা চীনের বিরুদ্ধে তথাকথিত পারমাণবিক হুমকি নিয়ে মিথ্যা প্রচারণা চালানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার যে কোনো প্রচেষ্টা বিরোধিতা করে। চীন বর্তমানে বিশ্বের অন্যান্য পরমাণু শক্তিধর দেশের তুলনায় অনেক দ্রুত হারে তার অস্ত্রভান্ডার বিস্তার ও আধুনিকীকরণ করছে। শিকাগো ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী চীনের কাছে বর্তমানে প্রায় 600টি পরমাণু এয়ারহেড রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, চীন প্রায় 350টি নতুন ক্ষেপণাস্ত্র সাইলো নির্মাণ করছে এবং মোবাইল লঞ্চারের জন্য নতুন ঘাঁটি তৈরি করছে। চীনের পিপলস লিবারেশন আর্মির কাছে আনুমানিক 712টি স্থলভিত্তিক লঞ্চার রয়েছে, যদিও সবগুলো পারমাণবিক ক্ষেপণাস্ত্রের জন্য নয়। এর মধ্যে 462টি লঞ্চারে এমন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা সম্ভব যেগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পিপলস লিবারেশন আর্মির অনেক লঞ্চারই আঞ্চলিক লক্ষ্যবস্তুতে আঘাত আনার উদ্দেশ্যে ছোট পাল্লার ক্ষেপণাস্ত্র বহনের জন্য তৈরি, যেগুলো সাধারণ পারমাণবিক নয়। পেন্টাগনের অনুমান 2030 সালের মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির হাতে 1000-এরও বেশি কার্যকর পারমাণবিক এয়ারহেড থাকবে। তাদের অস্ত্রভান্ডারে থাকবে নিম্ন ক্ষমতার নির্ভুল আঘাতকারী ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বহু মেগাটন শক্তির আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। চীনের এমন ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রভান্ডারই এখন ট্রাম্পের রাতের ঘুম হারাম করে দিয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।